জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে বুধবারের মধ্যে মতামত জানাবে বিএনপি। কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে বললেন সালাউদ্দিন আহমদ। মতামতটা নির্ধারিত সময়ের ভিতরে জানিয়ে দিব। আপাতত দেখে যেটুকু মনে হয়েছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। গেট পাসের নামে রাজধানীর গণপরিবহন থেকে বাৎসরিক 150 কোটি টাকার চাঁদাবাজি। মালিক সমিতি থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে হয় ভাগ বাটোয়ারা। মার্জন দলে ধরে আসে, দেখাশোনা করে। এই টাকাটা মালিক সমিতি ওরা ভাগ বাটোয়ারা করে খায়। এখানে এমনও মালিক এই কমিটিতে লোক আছে যেমন এদের গাড়িও নাই। সকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলজটে যানজট। সপ্তাহের প্রথম কর্মদিবসে নগর জীবনে ছন্দপতন। আমি এখানে 1 ঘন্টার উপরে বসে আছি। এইটুকু ব্রিজ পার হয়েছে 1 ঘন্টা সময় লাগছে। সর্বোচ্চ 2 মিনিট লাগে এই ক্রস করতে আমার, বাট আজকে 20-25 মিনিট পার হয়ে গেছে। গাড়ি চলতেছেই না বলতে গেলে, সেই কারণে হেঁটে হেঁটে আসছি। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। মদ বিয়ারের খালি বোতলের স্তূপে পরিণত আখাউড়ার 4 নদী। ভেসে আসছে ত্রিপুরা থেকে বর্জ্য মিশ্রিত পানির সাথে। স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। এই কালো পানিটার জন্য আমাদের নদীর যে সুস্বাদু যে মাছটা ছিল, মাছটাও বিলুপ্ত হয়ে গেছে। অ্যালার্জি হইতেছে, তারপরে গুঁড়া হইতেছে, তারপর বিভিন্ন ধরনের বড় বড় ধরনের রোগ হইতেছে, মহাবেদী হইতেছে। নিরাপত্তার অজুহাতে গাজাবাসীর জন্য ভিসা স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। চিকিৎসা নিয়ে অমানবিক রসিকতা ডানপন্থীদের। ফিলিস্তিনপন্থী সংগঠনগুলোর তীব্র নিন্দা। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে 20 আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে প্রতিক্রিয়ায় যমুনা টেলিভিশনকে তিনি এসব কথা জানিয়েছেন। খসড়া সনদের কপি শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় এবং দলগুলোকে 20 আগস্ট বুধবার বিকেল 4টার মধ্যে মতামত জানাতে বলেছে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে জুলাই সনদ। দেখে পর্যালোচনা করে আলাপ করে আমাদের মতামতটা নির্ধারিত সময়ের ভিতরে জানিয়ে দিব। আপাতত দেখে যেটুকু মনে হয়েছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। গেট পাস বা জিপির নামে বছরে গড়ে 150 কোটি চাঁদা আদায় হয় রাজধানীর গণপরিবহনগুলোয়। অভিযোগ, মালিক সমিতির পাশাপাশি ভাগের টাকা চলে যায় প্রশাসনের বিভিন্ন স্তরে। বিশেষজ্ঞরা বলছেন এ কারণেই গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে বড় বাধা সুবিধাভোগী সিন্ডিকেট। যদিও বাস মালিক নেতারা বলেন মালিক শ্রমিকের স্বার্থ রক্ষায় সমিতির আওতায় খরচ তোলা হয়। সহকর্মী নিজামউদ্দিনের ক্যামেরায় আরেক সহকর্মী রাসেল আহমেদের রিপোর্ট। ভিক্টোরিয়া পার্ক মোড় যেন জিলাপির প্যাঁচ লেগে আছে ভর দুপুরেও। যাত্রীরা পেরেশান, গাড়ি চলছে না কেন, অথচ পুলিশ, লাইনম্যান সবই আছে সড়কে শৃঙ্খলার দায়িত্বে। কচ্ছপ গতিতে বাস চালানো কিংবা অন্যের পথ রোধ করে সড়কে দাঁড়াতে চান না চালকরাও। তাদের দাবি, দিন চুক্তির ভাড়া ও জিপি নামক চাঁদার অর্থ তুলতে গিয়েই রাস্তায় এমন বিশৃঙ্খলা তৈরি হয়। আসলে আমরা পারাপারি করতে চাই না, আমাদের পারাপারি বেশি অংশ আমাদের রোডে গাড়ি বেড়ে গেছে অনেক। তো 2 টিপ গাড়ি চললে পরে 12,300 টাকা লাগবে। তারপরে সেন আমগর ওস্তাদের বেতন, আমগর বেতন। ঢাকায় নিবন্ধিত রুট 128টি, এর একটিতে চলে ভিক্টর পরিবহন। নিবন্ধন আছে 129টি গাড়ির, কিন্তু চলে প্রায় 250। প্রতিদিন ভিক্টোরিয়া পার্ক মোড় কিংবা পল্টনে 550 টাকা জমা দিতে হয় জিপি নামক চাঁদা হিসেবে। এই অর্থ না দিয়ে গাড়ি চালানো দায়। বহু বছর ধরেই এই রীতি চলছে, এখন কেবল সাইনবোর্ড বদলেছে।
বাস থেকে তোলা চাঁদার হিসেব শুরু হয় দুপুরের পর থেকেই, পরে চলে যায় মালিক সমিতির কাছে। সাধারণ অঙ্কে প্রতিদিন এক রুটে চাঁদা আদায় হয় 1,37,000 টাকা, বছরে 5 কোটি। রাজধানীতে চলা 7,000 গাড়ির হিসেব করলে মোট অঙ্ক দাঁড়ায় প্রায় 150 কোটি টাকা। জিপি দিলে আপনার রুট পরিষ্কার করে রাখে, ওরা রুট সার্জেন মার্জেন ধরলে দৌড়ে আসে, দেখাশোনা করে। একটা রুট অ্যাক্সিডেন্ট হইলো, তার মধ্যে আপনার অনেক যায় উপস্থিত মিট করে দেয়। সার্জেনটা কিছু টাকা খায় দেখে আমাদের একটু আসান, নয়তো মামলা দিয়ে দেয় বড়। টাকা তোলার ক্ষেত্রে দেখা মেলে রাজনৈতিক সৌহার্দ্যের, যেমন এই দুজন 2 রাজনৈতিক দলের নেতা। ভিক্টরের মালিক সমিতির কমিটিতেও আছে 2 রাজনৈতিক দলের কর্তৃত্ব। মালিক সমিতির অধীনে আদায় হওয়া বিপুল অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় হয় বলে দাবি করা হয়। টাকাটা কোম্পানির খরচে ব্যবহার হয়, কোম্পানির যারা কর্মকর্তা আছে তাদের কিছু অর্ডার নিয়ম আছে, হালকা পাতলা ভুল তো ব্যবসা। আবার তো স্টাফ খরচ দেওয়া প্রায় 5 লাখ 5.5 লাখ টাকা। এই টাকাটা মালিক সমিতি ওরা বাগবাটোরা করে খায়, অন্য কোনো জায়গায় এইটা কোনোই নাই। এইখানে এমনও মালিক এই কমিটিতে লোক আছে যে আপনার এদের গাড়িও নাই। কিন্তু টাকার গন্তব্য অনেক দূর বলে জানান কেউ কেউ। ওরা 100 উপর হইবে সার্জন, আর বেশি এই সার্জন তো 500 টাকা করে, এই 11,000 টাকা করে, আর এডিসি কমিটি 3,000 টাকা, আর ডিসি কমিটি 4,000 টাকা। মানে শ্রমিক যারা শ্রমিক নেই। নগর পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর সকল উদ্যোগ ভেস্তে যায় এসব প্রভাবশালীদের অনাগ্রহে। একটা চাঁদাবাজির মতো একটা কাজ, এটা আলটিমেটলি তো যায় পড়তেছে প্যাসেঞ্জারদের গায়ে। তো আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে মানে এক্সপার্ট মেম্বারদেরকে নিয়ে এই বিষয়টা নিয়ে সরকারের বসা উচিত। সরকার আছে, নিয়ম আছে, কানুন আছে, আপনার এখানে আপনার ফোর্স আছে যারা নাকি তাদেরকে কন্ট্রোল করতে পারে। মালিক সমিতির কাছে আমরা বোডাউন কেন হব? মালিক সমিতি জিপি তোলার অজুহাত হিসেবে সড়কের লাইনম্যান খরচকে দেখান মূল যুক্তি হিসেবে। ঢাকার গণপরিবহনের চেহারা পাল্টানোর উদ্যোগ বহু বছরের, কিন্তু কোনো সময় সেটি বাস্তবায়ন করা যাচ্ছে না মাঝখানে সুবিধাভোগী একটি সিন্ডিকেটের কারণে। এমনকি বাস্তবায়ন করা যাচ্ছে না সড়ক নিরাপত্তায় যে আইন করা হচ্ছে সেটিরও। অথচ যাত্রীরা চাইছেন এর পরিবর্তন, এমনকি শ্রমিকরাও এর পরিবর্তন চাইছেন। আর তাই এই উদ্যোগটি বাস্তবায়ন করতে হলে মাঝখানে থাকা এই সম্মিলিত সিন্ডিকেটটি ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছেন সবাই। আসসালাম আহমেদ, যমুনা নিউজ। এ পর্যায়ে আমরা সচিবালয়ে যাচ্ছি। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান কথা বলছেন। না ঠিক আছে, প্রশ্নের উত্তর দিলাম তো আমি। তার মানে এই বিষয়ে সরকারের পর্যায়ে কোনো ধরনের আলোচনা নাই, মানে তার ছবি সরানো, রাষ্ট্রপতির ছবি সরে ফেলা? না, সরকার সকল উপদেষ্টা পরিষদ এরকম তো উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি। আর আদৌ এরকম কোন মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা, যদি সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত দেখে তাহলে আমি কথা বলবো। কিন্তু পরিষদের সভা তো হয়নি, সভায় যেহেতু এটা আলোচিত না, কাজেই যদি এরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত হবে। আমি তো অ্যাজ আই সেড, আমিও তো কোনো মন্ত্রণালয়ের নাম দেখিনি পত্রিকাতে। আপনি কোনো মন্ত্রণালয়ের নাম তো দেখিনি, তো আমি সেটা আমি বলতে পারছি না। এইরকম আলোচনার কি শেষ আছে? আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এটা এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো, আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই এটা একেবারে স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি মাত্র গত রাতে দেশে ফিরেছি, তো তারপর আজকে সকালে একনেক মিটিং করলাম, ফলে এটা ওয়াজ নট অ্যান ইস্যু অবভিয়াসলি ইন দ্য একনেক মিটিং। সো দেখা যাক উপদেষ্টা পরিষদে যদি আসে, যদি কোনো আলোচনা হয় তখন জানাবো। নির্বাচন নিয়ে মানে অনেক কথা হচ্ছে, আপনি বলছিলেন যে এনসিপি একজন নেতা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বিএনপি চাচ্ছে যথাসময়ে নির্বাচন হবে। আসলে নির্বাচন পিছিয়ে যাবে কিনা, আপনারা সরকার কি প্ল্যান নিয়ে এগোচ্ছেন? সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন।
এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। সেইগুলো হচ্ছে ঐক্যমত কমিশন এগুলো নিয়ে ডিল করছে। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ঐক্যমত কমিশন তো বলেনি যে তার সিদ্ধান্ত সবাইকে মানতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছে যে কোন কোন সিদ্ধান্ত ঐক্যমত হচ্ছে, কোন কোন সিদ্ধান্ত ধরেন 1/3 রাজনৈতিক দল একদিকে, 2/3 একদিকে, বা 2/3 একদিকে, 1/3 আরেকদিকে, এরকম তো বলা হচ্ছে। ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত যেখানে ঐক্যমত নাই সেখানে এর মধ্যে আবার ঐক্যমত হয়ে যাবে কিনা সেগুলো তো আমরা বলতে পারি না। তাদের সিদ্ধান্ত সরকার সে অনুযায়ী ধরেন যে ঐক্যমতের সিদ্ধান্তের কমিশন সিদ্ধান্ত দিল যে এইভাবে হবে, সরকার কি সেটা ইমপ্লিমেন্ট করবে না? সরকার না এই যদি এগুলা নিয়ে চিন্তা করতেছে না। সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে চিন্তা করে, একদম সবার সাথে কথা বলে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে, উপদেষ্টা পরিষদে কথা হয়েছে। সরকার আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব, সেই মোতাবেক সরকার ফেব্রুয়ারি বলেছে, এটা ফেব্রুয়ারিতে। তারপরে যার যার রাজনৈতিক অবস্থান থেকে শেষে কথা বলছে। সেক্ষেত্রে এই দলের এনসিপি তো নতুন দল এবং এটা নিয়ে কথাও আছে, এই রাজনৈতিক দল নিয়ে যে কিংস পার্টি বলা হয়, নানান ভাবে যে ছাত্ররা গিয়ে এটা করেছে, তারা যখন এটা বলে এটা কি রাষ্ট্র মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরকম কি? শোনেন, তারা যখন আপনি রাজনীতি করেন, রাজনীতির মাঠে আপনার তো প্রতিপক্ষ থাকে, আপনার প্রতিপক্ষ আপনাকে কি নামে ডাকলো সেটাই কি আপনার আসল নাম হয়ে যায়? এনসিপির নাম এনসিপি, এটাকে কিংস পার্টি হিসেবে কে স্বীকৃতি দিচ্ছে? তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হয়তো কিংস পার্টি ডাকছে, কিন্তু আমাদের এখানে আমরা যারা উপদেষ্টা পরিষদে আছি তাদের সাথে এই পার্টির আসলে কোন রকমেরই কোনো সম্পর্ক নেই। কখনো কখনো আমরা শুনি যে আমরা বড় রাজনৈতিক একটা দলের কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা কিংস পার্টির কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা ইসলামী পার্টির কথা শুনেই সব কিছু করে ফেলতেছি। যে যার রাজনৈতিক অবস্থান থেকেই কথা বলে, কিন্তু সরকার সরকারের মতন আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। আমরা সচিবালয়ে ছিলাম। সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। সরাসরি দেখছিলেন আপনারা। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীবাসীর সকালটা শুরু হয়েছে বৃষ্টিতে ভিজে। সকালে রাস্তায় নেমেই বৃষ্টির ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীরা। রাজধানীতে ভোর থেকে ঘণ্টাখানেকের বৃষ্টি নগরীতে শীতল পরশ বুলিয়ে যায়, তবে টানা বৃষ্টির কারণে মিরপুর, শেওড়াপাড়া সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। অফিসগামী মানুষের পাশাপাশি এইচএসসি পরীক্ষার্থীদের বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হয় এবং যানবাহনের ধীর গতির ফলে বিভিন্ন রাস্তায় ছিল তীব্র যানজট। রিকশা, অটোরিকশা, সিএনজি চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ তোলেন যাত্রীরা এবং যানজটের কবলে পড়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। এখানে 1 ঘন্টার উপরে বসে আছি, এইটুকু ব্রিজ পার হয়েছে 1 ঘন্টা সময় লাগছে। বসেছিলাম আধা ঘন্টার মতন, খিলক্ষেতে গাড়িতে উঠছি, ওখান থেকে জ্যাম শুরু। এখন শেষমেশ হাইটে যেতেছে, বনানী যাবো অফিসে। থাকে না, সর্বোচ্চ 2 মিনিট লাগে ক্রস করতে আমার, বাট আজকে 20-25 মিনিট পার হয়ে গেছে। জ্যামে বসেছিলাম অনেকক্ষণ, গাড়ি চলতেছেই না বলতে গেলে, সেই কারণে হেঁটে হেঁটে আসছি। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের শুনানি অক্টোবরে। সকালে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে সময় চান খায়রুল হকের আইনজীবী। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেছেন, আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই। পরে হাইকোর্ট অক্টোবরে শুনানির দিন ঠিক করেন। গত 7 আগস্ট দাখিল করা আবেদনটি 11 আগস্ট সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের 18 নম্বর ক্রমিকে ছিল। আর ওই দিন আবেদনটি খায়রুল হকের পক্ষে শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন। তখন দুই পক্ষেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। গত 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে এই মামলা ছাড়াও রায় জালিয়াতি সহ মোট 3টি মামলা রয়েছে। অক্টোবরের মধ্যে
জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। রোববার শেখ হাসিনার বিরুদ্ধে 3 জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। ষষ্ঠ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। এরপরে সপ্তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মিজান নামের আরেকজন। অষ্টম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন খুলনার নাইম শিকদার নামের এক শিক্ষার্থী। এদিনও ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। গত 10 জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। সক্রিয় রাজনীতি কিংবা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। শুক্র ও শনিবার ধারাবাহিকভাবে বার্নামার অনলাইন ভার্সনে প্রকাশিত হয়েছে এক্সক্লুসিভ ওই সাক্ষাৎকার। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ে সংস্কার এজেন্ডা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য এবং প্রধান উপদেষ্টার প্রত্যাশা চলতি মাসের শেষ দিকে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশ করা হতে পারে। এ সময় দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবেলায় মালয়েশিয়াকে পাশে চান ডক্টর ইউনূস। 3 দিনের রাষ্ট্রীয় সফরে গত 11 আগস্ট মালয়েশিয়া যান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেই সই করেন 5টি সমঝোতা স্মারক। সফরে কয়েকটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা নির্বাচন, সংস্কার, রোহিঙ্গা সংকট সহ বেশ কয়েকটি বিষয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা এবং আসিয়ানের নেতৃত্বের কারণে মালয়েশিয়া একটি সমন্বিত সমাধান এগিয়ে নিতে বিশেষ অবস্থানে রয়েছে। আশা প্রকাশ করেন, মালয়েশিয়া এই আলোচনায় তার প্রভাব প্রয়োগ করবে যাতে রোহিঙ্গা সমস্যাকে অতিক্রম করতে পারে বাংলাদেশ। আগামী কয়েক মাসে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য 3টি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ডক্টর ইউনূস উদ্বেগ প্রকাশ করে জানান, শুধু গত 1.5 বছরে নতুন করে 1.5 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বন্ধ করে দিয়েছে অনুদান। নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, সক্রিয় রাজনীতিতে যোগ দেয়া বা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো ইচ্ছে নেই তার। তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কার কার্যক্রম এ মাসের শেষ নাগাদ চূড়ান্ত হবে। দেশ সঠিক পথে ফিরেছে জানিয়ে সরকার প্রধান বলেন, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন মিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল দিয়ে নয়, টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে মন্ত্রণালয়ের এই নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে। দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপের কয়েকটি মিশন এখনও এই নির্দেশনা পায়নি, তবে বিষয়টি নিশ্চিত করেছেন বিদেশের 2টি মিশন প্রধান। জানান, অন্যান্য মিশনকে অবহিত করার পাশাপাশি ছবি সরানোর বিষয়টিও তারা তদারকি করবেন। জটিল ও কঠিন রোগের চিকিৎসা একসময় সামর্থ্যবান রোগীদের পছন্দ ছিল ভারত। তবে 5 আগস্টের পর ভিসা জটিলতার কারণে দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা। এ সময় বিকল্প দেশের দিকে ঝুঁকতে থাকে বাংলাদেশ, এগিয়ে আসে চীন সরকার। দেশটির ইউনান প্রদেশের বেশ কিছু হাসপাতাল বাংলাদেশিদের জন্য নির্ধারিত করা হয়েছে। যারা গেছেন চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ভাষা, খাবার এবং বাড়তি খরচের বিষয়টি তুলে ধরেছেন তারা। চীন থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। 1 বছর আগেও বাংলাদেশি রোগীদের জন্য একটি বড় অংশের গন্তব্য ছিল ভারত। ভাষা জটিলতা না থাকায় এবং খরচ সামর্থ্যের মধ্যে থাকায় পার্শ্ববর্তী দেশ ছিল রোগীদের ভরসার জায়গা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ভিসা জটিলতায় বিপাকে পড়েন রোগীরা। শুরু হয় নতুন গন্তব্যের খোঁজ। এমন পরিস্থিতিতে এগিয়ে আসে চীন সরকার।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে বাংলাদেশিদের জন্য ইউনান প্রদেশে বেশ কিছু হাসপাতাল নির্ধারিত করে দেওয়া হয়। মার্চ থেকে এখন পর্যন্ত 600-র বেশি মেডিকেল ভিসা দিয়েছে দেশটি। উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে গত 5 মাসে চীনের এসব হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 67 জন। সেখানে চিকিৎসা নেওয়া রোগীরা জানিয়েছেন বাংলাদেশে তেমন চিকিৎসা না পেয়েই এসেছেন চীনে। চীনে যারা চিকিৎসা নিয়েছেন সেবা নিয়ে সন্তুষ্ট তারাও। এই যেমন ওমর ফারুক রাশেদিন, ছোট ভাইয়ের চিকিৎসা করান চীনের কুনমিং টংগ্রিন হাসপাতালে। এদিকে মাস কয়েক আগে চট্টগ্রাম থেকে কানের চিকিৎসা করিয়েছিলেন শাকিল খান। অস্ত্রোপচার করার পর আবারও একই সমস্যা। এখানে যেহেতু একটু রোবোটিক্স বিষয় একটু ভালো এক্সপার্ট, ওই জন্য এখানে আসা। একজাক্টলি যে কি রোগ নির্ণয় করতে পারেন, একবার বলে যে ওনাকে সার্জারি করতে হবে, আবার বলে যে ওনার এখানে ট্রিটমেন্ট হবে না। এখানে আসার একদিন পরে রোগ ধরা পড়ছে। প্রাইভেট হসপিটালে যে খরচটা পড়ে সেম খরচ আর কি। এছাড়া চীনের ইউনান প্রদেশের কুনমিং আই হাসপাতাল থেকেও চিকিৎসা নিয়েছেন বাংলাদেশি রোগীরা। চিকিৎসা নিয়ে সন্তুষ্ট হলেও সবার কণ্ঠেই ছিল ভাষা, খাবার, বিমান ভাড়া নিয়ে অভিযোগের সুর। তবে ইউনান প্রদেশের স্বাস্থ্য কমিশন বলছে বাংলাদেশি রোগীদের তুলনামূলক কম খরচে আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের সাথে যোগাযোগ করার পর সবকিছু বিবেচনা করে আমরা আমন্ত্রণপত্র দেই। ভাষার সমস্যার জন্য হাসপাতালে দোভাষী রয়েছেন। প্রেসক্রিপশনও ইংরেজিতে দেওয়া হয়। এছাড়া চিকিৎসার খরচ নির্ভর করে রোগীর চিকিৎসা ও পরীক্ষার উপর। তবে চিকিৎসা খরচ অন্যান্য পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক কম। যেসব রোগের চিকিৎসায় বাংলাদেশ পিছিয়ে আছে সেসব ক্ষেত্রে রোগীদের নতুন গন্তব্য হতে পারে চীন। চলতি বছরের শেষে চট্টগ্রাম থেকে কুনমিংয়ে বিমান চলাচল শুরু হলে ভাড়া কমবে বলেও মনে করেন উপপ্রেস সচিব। আশা করি এবছরের শেষ নাগাদ চট্টগ্রাম কুনমিং রুটটি চালু হয়ে যাবে এবং তাতে ব্যবসায়ী সহ বাংলাদেশের চিকিৎসা প্রত্যাশী মানুষের যাতায়াত বৃদ্ধি পাবে। চিকিৎসা খাতে নিজেদের সক্ষমতা বাড়ানো গেলে বিদেশমুখিতা কমবে বলেও মনে করেন রোগীরা। বাংলাদেশের রোগীদের জন্য ইউনান প্রদেশে চীন সরকার কয়েকটি হাসপাতালের ব্যবস্থা করেছে। তাদের আশা বাংলাদেশের পক্ষ থেকে মিলবে সাড়া। তবে এখন দেখার বিষয় সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে রোগীরা কতটা চিকিৎসা নিতে আসতে পারেন এই ইউনান প্রদেশে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ইউনান প্রদেশ, চীন। আরো 2 বছর সময় বাড়ল ঢাকা ওয়াসার পানি পরিশোধন প্রকল্প। 5,248 কোটি টাকার প্রকল্পে ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে 10,973 কোটি টাকা। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই প্রকল্পের মেয়াদ ও খরচ বাড়ানো হয়েছে। পানি সংকট নিরসনের জন্য 2014 সালের জানুয়ারিতে শুরু হয়েছিল ঢাকা পরিবেশ বান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্প। ওয়াসার এই প্রকল্পে মেঘনা নদী থেকে পানি এনে নারায়ণগঞ্জের গন্ধর্বপুরে 500 মিলিয়ন লিটার দৈনিক ক্ষমতার বিশাল শোধনাগার নির্মাণ করে রাজধানীতে 24 ঘন্টা পরিশোধিত পানি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 2019 সালের ডিসেম্বরের আগে এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। এতে ব্যয় ধরা হয় 5,248 কোটি টাকা, কিন্তু এখনও সেই প্রকল্প বাস্তবায়ন হয়নি। পরিকল্পনা কমিশন জানিয়েছে 7,713 কোটি টাকার মোট 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। খুলনা কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে, এখনও কেউ গ্রেফতার হয়নি। শনিবার রাতে ব্যাংকের রূপসা ঘাট শাখা ব্যবস্থাপক অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেছেন। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে। আর সেই সাথে লুট হওয়া 16 লাখ টাকা উদ্ধারেও কাজ করছেন তারা। শুক্রবার ভোররাতে গেট ভেঙে ব্যাংকে প্রবেশ করে দুর্বৃত্তরা। প্রথমে সিসি ক্যামেরাগুলো কাপড় দিয়ে তারা ঢেকে দেয়, এরপরে ভল্ট ভেঙে টাকা লুটে নেয়। এই ঘটনায় ব্যাংকের 3 নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। গ্রাহক সেবায় যাতে কোনো বিঘ্নিত না হয়, এই জন্য আমি আজকে রবিবার সকালে 10টার আগে ব্যাংকে চলে এসেছি এবং যথারীতি গ্রাহক লেনদেন শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে গ্রাহকের কোনো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমি মুখ্যাঞ্চলিক ব্যবস্থাপক, এই ঘটনার উপরে আমি একটা প্রতিবেদন আজকে দিব। আর আমার জিএম অফিসে যে ভিজিলেন্স টিম আছে 3 সদস্যের, একজন ডিজিএম প্রধান, 3 সদস্যের ভিজিলেন্স টিম, তারাও এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিবেন। 65 বছরের পুরাতন মৎস্যবীজ উৎপাদন খামার পরিণত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলে। শহীদ মীর মুগ্ধ হল নাম দিয়ে একটি ব্যানার টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে বিশেষ কিছু জানা নেই বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। মৎস্য বিভাগ বলছে এভাবে চলতে থাকলে মৎস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।
গল্লামারী সেতু পার হয়েই খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে 1959 সালে গড়ে তোলা হয় মৎস্য বীজ উৎপাদন খামার। এখান থেকেই পরিচালিত হয় সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বা SCMFP প্রকল্প। গেল 10 আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই খামারে শহীদ মীর মুগ্ধ হল নামে একটি ব্যানার টানিয়ে দেয়। আবাসন ও শিক্ষা কার্যক্রমের জন্য জায়গা সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে ঘেঁষা 4.25 একর জমির উপর নির্মিত খামারটি অধিভুক্তের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্যোগ না নেয় খামারটি নিজেরাই আয়ত্তে নেয় তারা। শহীদ মীর মুগ্ধ হল হিসেবে এটাকে আমরা ঘোষণা দিয়েছি। সেই প্রেক্ষিতে আমাদের এখানে আবাসন সংকট রয়েছে, যেটার কারণে আমাদের আসলে এখানে জড়ো হওয়া। খোল নেওয়ার পরেও বা এখানে আমরা আটকায় দেওয়ার পরেও এই প্রতিষ্ঠানটির কোনো জায়গায় কোনো সম্পত্তির একটা বিন্দুমাত্র ক্ষয়ক্ষতি পর্যন্ত হয়নি। এটা সম্পূর্ণ আমাদের নিরাপত্তার দায়িত্বে বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। তবে শিক্ষার্থীদের এমন কাণ্ডকে আইন পরিপন্থী বলছে খোদ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনও। অবশ্যই এটি একটি সরকারি প্রতিষ্ঠান, আমরাও একটি সরকারি প্রতিষ্ঠান। একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে তো আমরা কখনোই আর একটা সরকারি প্রতিষ্ঠানে এভাবে যাওয়াকে সমর্থন করি না। খামারের 10টি পুকুরে গলদা চিংড়ি সহ বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনা রয়েছে। মৎস্য বিভাগের দাবি রক্ষণাবেক্ষণ করা না হলে সেগুলো যেমন নষ্ট হবে তেমনি ক্ষতির মুখে পড়বে খামারিরা। ব্রিডিং না করালে আমার যে কোটি কোটি মাছের পোনার উৎপাদন সেটা ব্যাহত হয়ে যাচ্ছে। তাহলে এই যে গুণগত মানসম্পন্ন কয়েক কোটি মাছের পোনা চাষিরা বঞ্চিত হচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা আমাদের ন্যাশনাল প্রোডাকশনে কিন্তু এটা একটা হ্যাম্পার হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। খুলনা জেলার যে মৎস্য বিভাগ তারা জানিয়েছেন এবং এ বিষয়ে আমরা সকলেই সরকারের উচ্চ পর্যায়ে কী সিদ্ধান্ত হয় তার জন্য অপেক্ষা করছি। খামার ব্যবস্থাপক জানান, গত 1 বছরে এখান থেকে কার্প জাতীয় মাছের রেণু ও পোনা সংগ্রহ করেছে 75,000 মৎস্যচাষী। এছাড়া চিংড়ির রেণু সংগ্রহ করেছে 480 জন, আর প্রশিক্ষণ নিয়েছেন অন্তত 29,000 মৎস্যচাষী। এছাড়াও বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাভোগ করছেন 7,000-এর বেশি চাষী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাজশাহীর কাদিরগঞ্জে অস্ত্র বিস্ফোরক উদ্ধার হওয়া কোচিং সেন্টারটির মালিক মুন্তাসিরুল আলম অনিন্দ সহ তার 2 সহকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতরাতে বলিয়া থানা পুলিশের SI রেজাউল করিম বাদী হয়ে অস্ত্র বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পুলিশ জানায় গ্রেফতার প্রত্যেকের 7 দিনের রিমান্ড আবেদন করা হবে। আজই আদালতে হাজির করা হবে তাদের। শনিবার একটি কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি মুন্তাসিরুল আলম অনিন্দকে তার 2 সহযোগী সহ আটক করে যৌথ বাহিনী। এই আটক অনিন্দ হলি আর্টিজান মামলা ও অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরীফুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এর আগেও একাধিকবার তিনি আটক হয়েছিলেন। তার বাবা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন তার চাচাতো ভাই। চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গতরাত 11টার দিকে চন্দনাইশের কাঞ্চননগর এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র। বন্দর থানার ওসি জানান, পুলিশের কাজে বাধা দেয় এবং হামলার ঘটনায় প্রধান আসামি শাকিলকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত ঘটনায় মোট 30 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত 11 আগস্ট রাতে বন্দর থানা এলাকার ঈশান মিস্ত্রির হাটে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর ঘটনাস্থলে পুলিশ সদস্যরা ছুটে গেলে তাদের উপরে মিছিল থেকে হামলা চালানো হয়। SI রানা নামের এক পুলিশ অফিসারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় কয়েকজন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত ওপারে ভারতের ত্রিপুরা। সেখান থেকে নদীর বর্জ্য মিশ্রিত পানিতে ভেসে আসছে মদ বিয়ারের খালি বোতল। এতে স্বাস্থ্য ঝুঁকিতে জেলার বাসিন্দারা, হুমকির মুখে জীববৈচিত্র্য। অভিযোগ পেয়ে কয়েক দফায় দূষিত পানি পরীক্ষা নিরীক্ষা করেছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন, তবে এখনো কার্যকরী কোনো সমাধান আসেনি। প্রতিবেশী দেশ থেকে ভেসে এসেছে উপহার। মদ, বিয়ার, ফেন্সিডিলের খালি বোতলের এসব ধূপ এখন আখাউড়া বাসিন্দাদের গলার কাটা। হাওড়া, জাজি, কালন্দি ও মরা নদী
এই 4টি নদী ভারতের ত্রিপুরা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত হয়ে বাংলাদেশে ঢুকেছে। যুগ যুগ ধরে এসব নদীর শিল্পবর্জ্য মিশ্রিত দূষিত পানি প্রবেশ করছে এপারে, মিশে যাচ্ছে তিতাস, মেঘনা সহ দেশের অন্যান্য নদ নদীতে। দুর্গন্ধযুক্ত বিষাক্ত কালো পানির প্রভাবে হুমকির মুখে এ অঞ্চলের জীববৈচিত্র্য, কৃষি ও জনস্বাস্থ্য। আর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ভেসে আসা খালি বোতল। উঠলে হাল চাষ করলে একটা কাজ ভাঙা গেলে কৃষকের হাত কাটবে, পা কাটবে, এই হিসাবে আমি এগুলি তুললা জমাই এখানে নদীর পারে রেখে দিই। এই কালো পানিটার জন্য আমাদের নদীর যে সুস্বাদু যে মাছটা ছিল, মাছটাও বিলুপ্ত হয়ে গেছে। একটা দেশকে অস্ত্র দিয়ে মারে, করে ইয়া দিয়ে মারে, তো ইন্ডিয়াতে প্যান্ডেল মারতেছে, এটা একটা অস্ত্র ব্যবহার এরা করতেছে আমাদেরকে, এটা নির্যাতন ভাবে। স্থানীয়দের অভিযোগ, মদের খালি বোতলের কারণে সবচেয়ে বিপাকে কৃষকরা। পাশাপাশি দূষিত পানির প্রভাবে রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন সীমান্তের বাসিন্দারা। উৎকট গন্ধে এলাকায় টিকে থাকাই দায়। স্বাস্থ্য ঝুঁকিতে আশপাশের অন্তত 20 গ্রামের মানুষ। গন্ধ যদি না আসতো এবং পানিটা যদি রিফিল করে পরিষ্কার যদি আসতো, তাহলে পরে কোনো সমস্যা হইতো না। অ্যালার্জি হইতেছে, তারপরে গুঁড়া হইতেছে, তারপর বিভিন্ন ধরনের বড় ধরনের রোগ হইতেছে, মহাবেদ হইতেছে। পানি পরীক্ষা করে ভারী ধাতুর উপস্থিতি পেয়েছেন গবেষকরা। সীসা, সালফার, দস্তা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রনের মতো রাসায়নিক পদার্থের অস্তিত্ব মিলেছে। হেভি মেটাল আপনারা জানেন যে এটা সবসময় মানব দেহের জন্য ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ। এটা যদি দীর্ঘদিন কোনো মানুষ অব্যাহতভাবে গ্রহণ করে, তাহলে তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। এরই মধ্যে কয়েক দফায় দূষিত পানি পরিদর্শন ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন। যদি ইন্ডিয়া কোনো উদ্যোগ না নেয়, কারণ আমরা জানি ইতিপূর্বে বেশ কিছু বৈঠক হয়েছে, দ্বিপাক্ষীয় বৈঠক, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। যদি আমাদের দেশে আমাদের অর্থায়নে আমরা পানি পিউরিফিকেশনের ব্যবস্থা করতে পারি নিজের স্বার্থে, আমরা সেইটা উদ্যোগ নিলেও আমার মনে হয় ভালো হবে। পানি পরিশোধন করে বোতল ও আবর্জনা আটকে রেখে পরিষ্কার পানি প্রবাহ নিশ্চিতের দাবি সচেতন মহলের। তারা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে একটা সময় নিয়ে সেখান থেকে সেই ময়লা বা বর্জ্যগুলো পরিষ্কারের ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে। তারপরেও কিছু কিছু জায়গা আছে যেখানে এই জিনিসগুলো ফিক্স করা যায় না। এসব জায়গাগুলোতে আমরা ভবিষ্যতে কি করা যায়, আমাদের তাদের সাথে এই ব্যাপারে কথা হয়েছে, হয়তো ভবিষ্যতে এটার একটা ব্যবস্থা হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এবার বন্যায় বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা তলিয়েছে চণ্ডীগড় মানালি মহাসড়কের মান্ডি কুল্লু অংশের পাশাপাশি জম্মু কাশ্মীরের বহু এলাকা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানালির মান্ডি জেলার পানাসরা, টাকোলি, নাগুয়ান এলাকা এবং বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে নিরাপত্তা বাহিনী। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত জম্মু কাশ্মীরের কাঠুয়া অঞ্চলের একটি গ্রাম। পানিবন্দী হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন, গুরুতর আহত হয়েছে অনেকে। আর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন, মূল সড়ক, পুলিশ স্টেশন। উদ্ধার কাজে তৎপরতা চালাচ্ছে বেসামরিকের পাশাপাশি সামরিক ও আধা সামরিক বাহিনী। নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। যুক্তরাষ্ট্র সফরে খুব একটা দর কষাকষির সুযোগ পাবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এমন মত বিশ্লেষকদের। খাদের কিনারায় দাঁড়িয়ে রাশিয়ার চুক্তি মেনে নিতে বাধ্য হতে পারেন তিনি, অন্যথায় হারাতে হবে যুক্তরাষ্ট্রের সমর্থন। এই পরিস্থিতিতে জেলেনস্কির একমাত্র ভরসা ইউরোপীয় মিত্ররা পাশে থাকার আশ্বাস দিলেও তাতে মস্কোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা বজায় রাখা এক কথায় অসম্ভব। ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের ধারাবাহিকতায় সোমবার ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টের পাশাপাশি হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছেন ইউরোপীয় অন্য কয়েকটি দেশের নেতারাও, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। আলাস্কার রুশ প্রেসিডেন্টের সাথে কথোপকথনের পর থেকেই ট্রাম্পের 360 ডিগ্রি ঘুরে যাওয়া। দুশ্চিন্তায় কিয়েভ সহ গোটা ইউরোপ। শনিবার যৌথ বিবৃতিতে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও পোল্যান্ড। এই তালিকায় আছে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলও। কিয়েভের সার্বভৌমত্বের অধিকারের পক্ষে বিবৃতি দিয়েছে আরেক ইউরোপীয় সংগঠন নর্ডিক বাল্টিক এইড গ্রুপ। কঠোর নিষেধাজ্ঞা দিয়ে মস্কোর উপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। তবে ইউরোপের এসব তোড়জোড় খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইউক্রেনের জন্য দর কষাকষির তেমন সুযোগ নেই, হয় তাকে চুক্তি মেনে নিতে হবে নয়তো প্রত্যাখ্যান করতে হবে। একটা বিষয় নিশ্চিত, চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর কোনো সহায়তা পাবে না। অস্ত্র, গোয়েন্দা সহায়তা কিছুই না, ইউরোপীয়দের উপর নির্ভর করতে হবে, কিন্তু ইউরোপীয়দের সেই শূন্যস্থান পূরণের সক্ষমতা নেই। একদিকে রণক্ষেত্রে কোণঠাসা অবস্থা, একের পর এক ভূমি হারানো, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর শঙ্কা। সব মিলিয়ে ইউক্রেন যে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, সে পরিস্থিতি থেকে উত্তরণ আদৌ সম্ভব কিনা উঠছে সে প্রশ্ন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজাবাসীর জন্য ভিজিটর ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। কট্টর ডানপন্থী কয়েকজন আইন প্রণেতার দাবির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিপুল সংখ্যক ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, যা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আর ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। যেই যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি বর্বরতায় দিনের পর দিন ধুকে ধুকে মরছে গাজাবাসী, সেই দেশেরই কিছু আইন প্রণেতার দাবি, যুক্তরাষ্ট্রে প্রবেশ করে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে ফিলিস্তিনিরা। চিপ রয়, র্যান্ডি ফাইনের মতো যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী আইন প্রণেতারা অভিযোগ তুলেছেন, বিপুল সংখ্যক গাজাবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, যা জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। এছাড়া নিয়ন্ত্রণহীন এই প্রবেশের সুযোগ মার্কিন প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী বলেও দাবি ওই মার্কিন আইন প্রণেতাদের। এসব অভিযোগের প্রেক্ষিতে সব গাজাবাসীর জন্য ভিজিটর ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। শনিবার এ ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দফতর। জানায়, সম্প্রতি ফিলিস্তিনিদের দেয়া ভিসার প্রক্রিয়া ও পদ্ধতি ঠিকমতো হয়েছে কিনা তা সম্পূর্ণ এবং বিস্তারিত পর্যালোচনা করা হবে। চলতি বছরে এ পর্যন্ত প্রায় 4000 ফিলিস্তিনিকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মে মাসে দেয়া হয়েছে 640টি ভিসা। এর মাধ্যমে দেশটিতে চিকিৎসার সুযোগ পান তারা। হামলায় আহত ও অনাহারী গাজাবাসীর অসুস্থতা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি কট্টর ডানপন্থীরা। ফিলিস্তিনিদের কটাক্ষ করে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লরা লুমার সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, তারা যদি এতটাই অসুস্থ হন, তবে 22 ঘন্টার বিমানযাত্রা কিভাবে সম্ভব? শুধু ভিসা স্থগিত করলেই হবে না, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব গাজাবাসীকে অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এই রাজনীতিবিদ। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন। ট্রাম্প প্রশাসনের ইচ্ছাকৃত নিষ্ঠুরতার উদাহরণ হিসেবে আখ্যা দেয়া হচ্ছে এটিকে। ভিসা বন্ধের ফলে চিকিৎসা নেয়ার সুযোগ হারাবে গাজার আহত ও অসুস্থ শিশুরা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।